হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে বড় প্রশ্ন, ভীষণই ইম্পর্টেন্ট একটি বড় প্রশ্ন। সেটি হচ্ছে উদার নীতিবাদ। উদার নীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ওকে, তোমরা জানো পঞ্চম অধ্যায় থেকে শুধুমাত্র বড় প্রশ্ন আসবে একটি, এই কারণে আমরা এই অধ্যায়ের কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করিনি। বড় প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে এই প্রশ্নটা এই বছরের জন্য তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, প্রথমেই আমরা পড়বো, সেটা হচ্ছে উদার নীতিবাদ বলতে কি বোঝায় বা উদার নীতিবাদ কাকে বলে। ওকে, দেখো, উদার নীতিবাদের ইংরেজি প্রতিশব্দ হলো লিবারালিজম। তাহলে ইংরেজি শব্দ লিবারালিজম থেকে উদার নীতিবাদ বাংলা কথাটি এসছে। এর অর্থ হলো লিবার্টি বা স্বাধীনতা। ওকে, তবে সাধারণভাবে বলা যায় যে সব ধরনের কর্তৃত্ববাদের বিরুদ্ধে যে মতবাদ ব্যক্তিগত জীবনে স্বাধীন চিন্তা, বিশ্বাসের উপর গুরুত্ব আরোপ এবং ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে ব্যক্তিত্ব বিকাশের প্রধান উপায় বলে মনে করে এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীন মৌলিক নীতি প্রতিষ্ঠার দাবি জানায়, তাকে উদার নীতিবাদ বলা হয়। ওকে, তাহলে এই উদার নীতিবাদে ব্যক্তি স্বাধীনতাকে, ব্যক্তি চিন্তাধারাকে এবং ব্যক্তিগত সম্পত্তিকে গুরুত্ব দেওয়া হয়। আমি তোমাদের এখানে দুইটি কথা বলবো, একটা হচ্ছে উদার নীতিবাদ আর আরেকটা তোমরা ওয়ার্ড পাবে যখন রাষ্ট্রবিজ্ঞান পড়তে যাবে ডিটেলসে, সেটা হচ্ছে মার্ক্সবাদ। ওকে, এই উদার নীতিবাদের মার্ক্সবাদ হচ্ছে পুরো অপোজিট বা বিপরীত। এখানে জাস্ট দুটো জিনিস আমি তোমাদের আলোচনা করছি। দেখো, উদার নীতিবাদে কি বলতো, প্রাইভেট জিনিসকে, বেসরকারি জিনিসকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কিন্তু মার্ক্সবাদ বা সোশ্যালিজম যেটাকে বলা হয় সামাজিকরণের ক্ষেত্রে, সমাজতান্ত্রিক যেটা আমরা বাংলায় বলি সমাজতান্ত্রিক, তাই কি না? এই উদার নীতিবাদ আর এই সমাজতান্ত্রিকের মধ্যে উদার নীতিবাদ আর এই সমাজতান্ত্রিকের মধ্যে মেন পার্থক্য কি শুনে নাও। এই উদার নীতিবাদে বেসরকারীকরণকে বেশি গুরুত্ব দেওয়া হয় আর সমাজতান্ত্রিকরণের ক্ষেত্রে সরকারিকরণকে বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ সমাজতান্ত্রিক দেশ যেমন রাশিয়া হচ্ছে একটা সমাজতান্ত্রিক দেশ আদর্শ, চাইনা, তো এখানে কি বলতো, এদের যে সরকার, এই সরকারগুলো সব জায়গাতেই ইন্টারফেয়ার করে। কিন্তু যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র দেখি বা ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা হোক, ফ্রান্স হোক, সেক্ষেত্রে এদেরকে উদার নীতিবাদের দেশ বলা হয়। তার কারণ এরা বেসরকারীকরণকে বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, যদিও আমাদের ভারতবর্ষ, আমাদের সংবিধানে লেখা হচ্ছে আমরা একটা সোশিয়ালিস্ট কান্ট্রি, অর্থাৎ সমাজতান্ত্রিক দেশ, হ্যাঁ, তবুও আমরা ডে বাই ডে কোন দিকে যাচ্ছে, উদার নীতিবাদ। এবার বাস্তবে যখন দেখবে তোমাদের মনে হতে পারে যে উদার নীতিবাদের থেকে তো সমাজতান্ত্রিক বেশি ভালো, সরকার এখানে সব দায়িত্ব নিচ্ছে, হ্যাঁ, তাহলে তার জনগণের খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সবকিছু দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু ব্যাপারটা তা নয়। কিন্তু দেখবে আমরা যদি দেখি বর্তমানে আমরা সরকারি জিনিসে বেশি ভালো সুযোগ সুবিধা পাই না বেসরকারি জায়গায়, আর তার জন্য আমাদের কি করতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়। তাহলে বেসরকারি জায়গায় যেমন টাকা পয়সা বেশি খরচ করতে হয়, তেমন সুযোগ সুবিধাটাও বেশি ভালো পাওয়া যায়। কিন্তু সমাজতান্ত্রিকের ক্ষেত্রে কি হয় যে সরকারি জায়গায় যেমন আমরা যাই তেমন আমাদের বিভিন্ন হেনস্থার শিকার হয়। অর্থাৎ সরকারি কর্মচারীগুলো দেখবে যে সেরকম কাজ করে না, তাকে বলার কেউ থাকে না, একবার সরকারি চাকরি যদি লেগে যায় তাহলে আমাদের আর কাজ করার কোনো দরকার পড়ে না, এরকম চিন্তা ভাবনা। হ্যাঁ, তাহলে উদার নীতিবাদ আর সমাজতান্ত্রিককে তুমি উপর দেখেই পছন্দ করতে পারবে না, আবার উদার নীতিবাদকে ইজিলি তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না। কারণ আমাদের দেশে যদি সবই বেসরকারীকরণ হয়, শিক্ষা বেসরকারীকরণ, স্বাস্থ্য বেসরকারীকরণ, তাহলে আমাদের দেশের মেজরিটি লোকের ইনকাম কত, 15,000 থেকে 20,000 টাকার মধ্যে। তাহলে এত কিছু সবকিছু তুমি কিনে কিন্তু পড়তে পাবে না, তাই কি না? তাহলে দুটোই দরকার আছে। আমার ক্ষেত্রে, আমার যদি পার্সোনালি রাখো, তো সমাজতান্ত্রিক দেশগুলোকে কি হওয়া উচিত, সমাজতান্ত্রিক দেশের সরকারকে একটু কঠোর হওয়া উচিত এবং উদার নীতিবাদের ক্ষেত্রে যেমন বেসরকারীকরণ, এই জিনিসটাকে একটু প্রমোট করা উচিত। হ্যাঁ, যেন একটা কম্পিটিশনের সৃষ্টি হয় আর সেটা যেন সরকার দেখে। যেমন একটা তোমাদের উদাহরণ দিচ্ছি, একটু বড় হতে পারে কিন্তু এটা খুব বোঝার ব্যাপার আছে। দেখবে যে আমরা
মোবাইলে রিচার্জ করি, তো মোবাইলের এখন দেখবে আমাদের মাত্র কয়েকটা কোম্পানি, এয়ারটেল, জিও, ভোডা তো আগে ছিল এখন নাই, এই এয়ারটেল আর জিও মাত্র দুই একটা কোম্পানি আছে বলে কি এদের মধ্যে আর সেরকম কম্পিটিশনের দরকার নেই। দুটো কোম্পানি কি কম্পিটিশন করবে, এই কারণে এরা কি করছে, রিচার্জের দাম বাড়িয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আর কিছু হচ্ছে কি, আগে যদি দেখো 2 বছর আগে বা 3 বছর আগে, তাহলে প্রত্যেকটা মোবাইলে কিন্তু ম্যান্ডেটরি রিচার্জ করতে হতো না, প্রতি মাসের জন্য হতো, কারণ তখন অনেকগুলো তোমার কোম্পানি ছিল। তো এই কারণে বলছি যে উদারনীতিবাদ বা বেসরকারীকরণ জিনিসটাও ভালো না, আবার সমাজতান্ত্রিকটাও পুরোপুরি ভালো না, দুটোর ব্যালেন্সেই বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। যখন তোমরা আরো পলিটিক্যাল সায়েন্স নিয়ে স্টাডি করবে, দেন এই জিনিসগুলো আরো বেটার ক্লিয়ার হবে। তো আশা করি তোমাদের উদারনীতিবাদ জিনিসটা কি পুরো বুঝে গেছো। এরপরে আমি জাস্ট সিম্পলি নোটটা একবার রিডিং করবো, তোমাদের কাছে আরো সহজভাবে বুঝিয়ে দেবো। দেখো, নেক্সট হচ্ছে বেন্থমার, একটু কার্ডটা চেঞ্জ করি। বেন্থমার এর হিতবাদী দর্শন অনুসারে উদারনীতিবাদ হলো কি, সেটা হচ্ছে সর্বাধিক সংখ্যার মানুষের সর্বাধিক সুখ। তাহলে এর একটাই মেইন লক্ষ্য হচ্ছে সর্বাধিক সংখ্যার মানুষের সর্বাধিক সুখ। কিন্তু বাস্তবে দেখা যায় যে যারা কোম্পানির মালিক হয় আলটিমেটলি তারাও শোষণ করতে থাকছে, জিনিসপত্রে তাদের মতো দাম বাড়িয়ে দিচ্ছে, তাই কি না? দেখো, নেক্সট আমরা বলবো উদারনীতিবাদের বৈশিষ্ট্য বা মূল সূত্র। এখান থেকেই তোমাদের মেইন নোটটা শুরু। দেখো, এই মতবাদের প্রাকৃতিক পরিপ্রেক্ষিতে কতকগুলি মূল নীতি নিম্নে আলোচনা করা হলো। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা। দেখো, উদারনীতিবাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা। রাজনৈতিক সাম্য বলতে রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে সমান অধিকারকে বোঝায়, যা আইনের অনুশাসনকে সুনিশ্চিত করে। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা অর্থাৎ দেশের সব ধরনের জনগণের জন্য, সেটা ধর্মের ভিত্তিতে হোক, জাতের ভিত্তিতে হোক, সবারই বেসিসে দেশের সমগ্র সব জনগণকে একই সুযোগ সুবিধা দেওয়া হবে, এটা হচ্ছে রাজনৈতিক সাম্য। 2 নম্বর জনসম্মতি। দেখো, রাষ্ট্রের সমস্ত রকম ক্ষমতার মূল উৎস হলো জনসম্মতি। উদারনীতিবাদরা মনে করে ব্যক্তির শক্তিকে উপেক্ষা করে রাষ্ট্র শক্তি স্বীকৃতি লাভ করতে পারে না। এই জন্য সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়। জনসম্মতি অর্থাৎ জনগণের সম্মতি প্রয়োজন। দেখবে আমাদের দেশ, এই যে বর্তমানে লোকসভা নির্বাচন হচ্ছে, এই লোকসভা নির্বাচনের মাধ্যমে আমরা কি করি, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নির্বাচন করি বা আমাদের দেশের সরকারকে নির্বাচন করি, তাই কি না? তাহলে জনগণের সম্মতি নিয়েই কিন্তু এটা হচ্ছে। এবার এই জনগণের সম্মতি নিয়ে যে সরকারটা আমরা সিলেক্ট করব, সেই সরকার যদি ধর্মের বেসিসে কাজ করে, হ্যাঁ, এই হিন্দু, এই মুসলিম, এই খ্রিস্টান, তাহলে কিন্তু একটা দেশের উন্নতি হবে না। যদি মনে করো সেই সরকারটা শুধু হিন্দুর হয়ে কাজ করছে, তাহলে হিন্দু ধর্মের হয়তো উন্নতি হতে পারে, মুসলিমের হয়ে কাজ করছে, মুসলিমের হয়তো উন্নতি হতে পারে, শিখের হয়ে কাজ করছে, শিখের হয়তো উন্নতি হতে পারে, কিন্তু কোনোদিনই একটা দেশের উন্নতি হবে না। তা এই কারণে তুমি যদি দেশকে ভালোবাসো, তোমার যদি দেশ ফার্স্ট হয়, তাহলে কি করবে, তুমি চাইবে দেশের সকল মানুষের যেন উপকার হয়। যদি তুমি এই ভাবনাটা না নিয়ে আসতে পারো, তাহলে কি তুমি একজন দেশপ্রেমিক হতে পারে? তুমি কখনো একজন দেশপ্রেমিক হতে পারবে না। তুমি কি হতে পারো, তুমি একজন হয়তো যদি হিন্দু ধর্মের হও তাহলে হিন্দু প্রেমিক হবে, যদি মুসলিম ধর্মের হও তাহলে মুসলিম প্রেমিক হবে, আরো বিভিন্ন ধর্মের যদি হও তাহলে সেই রকম প্রেমিক হবে। তাহলে তুমি একজন দেশ প্রেমিক না কোনো একজন ধর্ম প্রেমিক, সেটা তোমাকে নিজেও তুমি একটু নিউট্রাল হয়ে চিন্তা ভাবনা করলেও বুঝতে পারবে, তাই কি না? নেক্সট হচ্ছে জনকল্যাণকামী রাষ্ট্রনীতি। দেখো, স্লেসিঙ্গারের মতে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা সকল নাগরিকের জন্য শিক্ষা, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা প্রভৃতির ব্যবস্থা করা। তাহলে এই যে বললাম, উদারনীতিকরণের ক্ষেত্রে বেসরকারীকরণকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু আমরা সমস্ত কিছুকে বেসরকারীকরণ করতে পারি না। উদারনীতিবাদেও শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা, এই সব জিনিসগুলোকে কি করা উচিত, ফ্রি করা উচিত, তাই কি না? এগুলোর সরকারের দেখভাল করা উচিত। তোমরা দেখবে যদি পরিবারে কেউ আত্মীয় স্বজন যদি নার্সিং হোমে অ্যাডমিশন হয়, তাহলে যে পরিমাণ বিল আসে, একজন যদি সরকারি চাকরি করে তবুও সে অ্যাফোর্ড করতে পারবে না। 2 দিনে 5 লাখ টাকার বিল, 10 দিনে 10 লাখ টাকার বিল, এইরকম বেসরকারি জায়গায় বা হসপিটালে বিল আসে। তাহলে এই দিকটা আমাদের সরকারকে খেয়াল রাখতে হবে। নেক্সট 4 নম্বর হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। খুবই ইম্পর্টেন্ট। দেখো,
উদারনৈতিক গণতন্ত্রে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার নাগরিকদের মৌলিক অধিকারগুলিকে সংরক্ষণ করে। তাহলে বিচার ব্যবস্থাটাকে কি হতে হবে? স্বাধীন হতে হবে এবং নিরপেক্ষ হতে হবে। আমি কোনোদিনই বায়াসড ভাবে যদি একটা দেশের বিচার ব্যবস্থা হয়, তাহলে সেই দেশের কোনোদিনই মানুষ, সাধারণ যে মানুষ আছে, তারা ন্যায় বিচার পাবে না, তাই কি না? 5 নম্বর পয়েন্ট দেখো, 5 নম্বর পয়েন্ট হচ্ছে শান্তিপূর্ণভাবে সরকারের পরিবর্তন। তাহলে সরকারের পরিবর্তনের প্রয়োজন। দেখো, এই মতবাদ অনুযায়ী অহিংস্র পদ্ধতিতে এবং শান্তিপূর্ণভাবে, ভীষণ ইম্পর্টেন্ট, নির্বাচনের মাধ্যমে জনগণ কর্তৃক সরকার পরিবর্তনে আস্থাশীল। অর্থাৎ জনগণ যদি মনে করে যে আমার দেশের সরকার, এই সরকার এতদিন থাকলো, ঠিক আছে, এবার আবার অন্যজনকে অফার দেওয়া হোক। তো এটা দেখবে আমেরিকা বলো, ইংল্যান্ড বলো, বা ফ্রান্স বলো, এই সব দেশে তারা 5 বছর, ম্যাক্সিমাম 10 বছর, এই 10 বছরের মধ্যে সরকার পরিবর্তন করে। কিন্তু যদি আমাদের দেশ দেখো, ভারতবর্ষ, বা আমাদের রাজ্য দেখো, পশ্চিমবঙ্গ, আমরা সহজে মানে সরকার পরিবর্তন করতে চাই না। যখন আমাদের দেশে কংগ্রেস ছিল, তখন দীর্ঘ 60 বছর ধরে কংগ্রেস রাজত্ব করলো। এখন যেমন বর্তমানে বিজেপি রয়েছে, 10 বছর হয়েছে, আবার মনে হচ্ছে যে বিজেপি জিতবে, তাহলে আবার আমরা বিজেপিকে দেখা গেল 30-40 বছর রেখে দিচ্ছি, তাই কিনা? আমাদের রাজ্যে ভাবো যে যখন সিপিএম ছিল, 35 বছর ধরে সিপিএম থাকলো, এখন তৃণমূল, অলরেডি 15 বছর চলছে এদের, এরপর হয়তো তৃণমূলই আসবে 20 বছর। তো এইরকম ভাবে দেশের কোনোদিন উন্নতি হতে পারে না। দেশের জনগণকে এটা বুঝতে হবে যে যারা পলিটিক্যাল পার্টি আছে, তারা আমাদের দেশকে শুধুমাত্র পরিচালনা করে। আর যখনই তুমি একজনকেই পুরো পরিচালনার দায়িত্ব দিয়ে দিবে না, বছরের পর বছর, তখন ওই দলের কর্মীরা কিন্তু কোনোদিনই জনগণের হয়ে একদম মাঠে লেগে পড়ে কাজ করবে না। তখন তারা দেশকে শোষণ করতে থাকবে। আমাদের দেশকে সব থেকে যদি শোষণ করে, তাহলে দীর্ঘস্থায়ী যেসব পলিটিক্যাল পার্টি, তারাই শোষণ করবে। এইখানে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন আনা উচিত। এইভাবে দেশের সরকারকে পরিবর্তন করো। দেশের সরকারকে পরিবর্তন মানে যে তুমি দেশকে বিরোধিতা করছো তা নয়, তাই না? নাই ভুল বলছি? যদি ভুল বলে থাকে কমেন্টে জানাবে। যাই হোক, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সংখ্যালঘুর স্বার্থ রক্ষা। বাবরে, একটু বেশি বলা হচ্ছে মনে হচ্ছে। দেখো, উদারনীতিবাদ সংখ্যালঘুর প্রতিনিধিত্বের উপর গুরুত্ব আলোচনা করে। অর্থাৎ এখানে যেমন আমাদের ভারতবর্ষে সংখ্যালঘু বলতে কি বোঝায়? এই মুসলিম, তারপরে খ্রিস্টান, শিখ, এরা হচ্ছে সংখ্যালঘু। আর সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যাগুরু হচ্ছে হিন্দু ধর্মের। কারণ হিন্দু ধর্মের মানুষ প্রায় 80%, আর যেন মুসলিম ধর্মের প্রায় 16% মতো আছে। তাহলে এই যে 80% হিন্দু আছে বলে যে আমরা হিন্দুগুলাই সব এক হয়ে দেশ পরিচালনা করব, মুসলিমদের কোনো গুরুত্ব দিব না, তা করলে কি বললাম? দেশ আগে বের হবে না। দেশকে আগে বাড়াতে হলে সমস্ত ধর্মের মানুষের উন্নতির কথা ভাবতে হবে। এই কারণে এই উদারনীতিবাদের সংখ্যালঘুর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নেক্সট হচ্ছে বহুত্ববাদী সমাজ প্রতিষ্ঠা। দেখো, উদারনীতিবাদ বিশ্বাস করে রাষ্ট্রের বদলে বহুত্ববাদী সামাজিক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের পারস্পরিক আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার সুযোগ পায়। তাহলে বহুত্ববাদী মানে কি? সামাজিক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের কি করে? পারস্পরিক আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার সুযোগ পায়। লাস্ট পয়েন্ট হচ্ছে, এখানে কোনো পয়েন্ট করিনি, ডিরেক্টলি লিখেছি। দেখো, উদারনীতিবাদ রাজনৈতিক ক্ষেত্রে বৈপ্লবিক উপায়ে শাসন ক্ষমতার পরিবর্তন চাই না। হ্যাঁ, এই যে বললাম একদম বিপ্লব মানে কি? হঠাৎ যখন দেশের জনগণ কোন একটা সরকারের প্রতি ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে যাবে, দেন দেশের পরিবর্তন আসবে। এইরকম বৈপ্লবিক পরিবর্তনে বিশ্বাস করে না। কি বিশ্বাস করে? এই মতবাদ বুলেটের পরিবর্তে ব্যালটের মাধ্যমে শাসন ক্ষমতার পরিবর্তন চায়। ব্যালট মানে কি? যে আমরা যে ভোটগুলো দিই না, যে বিভিন্ন যে পলিটিক্যাল পার্টির ছাপ থাকে, হ্যাঁ, কংগ্রেস, টিএমসি, বিজেপি, তো এই ছাপগুলো একটা মানে আগে কি হতো, আগের দিনে একটা পেজে আসতো, ওই পেজটাকে বলা হয় ব্যালট। তাহলে ব্যালটের মাধ্যমে শাসন ক্ষমতার পরিবর্তন উদারনীতিবাদ বিশ্বাস করে। উপসংহার দেখো, সমালোচকরা উদারনীতিবাদকে রক্ষণশীল মতবাদ, চরম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ও ভোগবাদী মৌলবাদের দর্শন রূপে আখ্যা দিয়েছেন। যারা সমালোচক উদারনীতিবাদ, তারা এইসব নামে ব্যাখ্যা দিয়েছেন। তবে বিশ্বের বিভিন্ন দেশে আজ এই তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ওকে, এবং যদি আমাদের দেশকে দেখো, আমাদের দেশও
লিবারালিজমের পথে হেঁটেছে, বিশেষ করে 1991 সালের পর থেকে। হ্যাঁ, সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিল নরসিংহ রাও এবং অর্থমন্ত্রী ছিল মনমোহন সিং। এই মনমোহন সিং এর আমল থেকে ভারতে উদারনীতিবাদ শুরু হয়েছিল এবং সেই সময় কি হয়েছিল, ভারতে বেসরকারি বিভিন্ন কোম্পানিকে ব্যবসা করার সুযোগ দিয়েছিল এবং তারপর থেকে আমাদের দেশের কিন্তু মূল যে ডেভেলপমেন্ট বা উন্নতি সেটা শুরু হয়েছিল। তাহলে উদারনীতিবাদ কখনোই খারাপ দিক নয়, তবে সেটা ঠিকভাবে বেসরকারি জিনিসটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেখানে সরকারকে খেয়াল রাখতে হবে। তো আশা করি তোমরা উদারনীতিবাদ সম্পর্কে বুঝতে পারলে, হয়তো আজকে আমি একটু বেশি বুঝিয়ে দিয়েছি। যাই হোক, তোমরা বাংলার স্কুলকে যেভাবে পছন্দ করছো সেইভাবেই পছন্দ করে যাও এবং আমাদের সাথে থাকো, এবং অবশ্যই তোমরা ক্লাসগুলোকে তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। ওকে, কারণ আমাদের বাংলার স্কুলকে আরো তাড়াতাড়ি র্যাপিডলি গ্রো করতে হবে। যত তোমরা তাড়াতাড়ি র্যাপিডলি গ্রো করবে, আমরা আরো বিভিন্ন শিক্ষকের কাছে গিয়ে বলতে পারি যে স্যার আপনি একটু এই সাবজেক্টটা একদিন পড়িয়ে দিন বা ওই সাবজেক্টটা পড়িয়ে দিন, এবং সেটা অবশ্যই আমরা ফ্রিতেই চেষ্টা করবো, তাই কি না? আর এই সব নোট তোমরা লিখো 100%। আমি বলছি তোমরা যদি পরীক্ষায় এই সব নোট লিখে আসো 8-এর মধ্যে একদম 8 পাবে 100%। ওকে, তো চলো দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।